নমস্কার। আজকে আপনাদের জানতে চাওয়া একটি বিষয়, সেটা হলো ক্ষেত্র সিংহাসন যোগ নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, এই জ্যোতিষে ক্ষেত্র সিংহাসন যোগের কথা আপনারা প্রায় অনেকেই শুনেছেন। জ্যোতিষে বিভিন্ন রকম যোগ রয়েছে, তার মধ্যে ক্ষেত্র সিংহাসন যোগটি একটি গুরুত্বপূর্ণ যোগ এবং খুবই শুভ যোগ। তো আজকে আপনারা যেহেতু ক্ষেত্র সিংহাসন যোগ নিয়ে জানতে চেয়েছেন, সুতরাং সেই ক্ষেত্র সিংহাসন যোগ নিয়ে আমি আজকে আলোচনা করছি। আচ্ছা, ক্ষেত্র সিংহাসন যোগে ক্ষেত্রে ফার্স্ট যে রুলসটা হচ্ছে, এটা বলা হয়েছে যে দশমপতি যদি বলবান হয়ে কেন্দ্র বা কোণে অবস্থান করে, দশমপতি যদি বলবান হয়ে কেন্দ্র বা কোণে অবস্থান করে, তাহলে তাকে ক্ষেত্র সিংহাসন যোগ বলা হয়। আবার অনেক ক্লাসিক্যাল টেক্সটে কেন্দ্র এবং কোণের সাথে দ্বিতীয়ভাবে অবস্থানের কথা বলা হয়েছে, কিন্তু সেটা নিয়ে অনেক বিতর্ক বা তর্ক রয়েছে। সুতরাং আমি দশমপতি কেবলমাত্র কেন্দ্র বা কোণে অবস্থান করলেই সেটিকে ক্ষেত্র সিংহাসন যোগ হিসাবে কনসিডার করব। আচ্ছা, এটা তো একটা জাস্ট বেসিক রুলসটা, কিন্তু এই জ্যোতিষে আর সব যোগের মতো এই যোগেরও অনেক অন্তর্নিহিত মানে রয়েছে এবং ব্যাখ্যা রয়েছে। সেই বিষয়টা না বুঝলে আপনি কিন্তু অন্যান্য যোগের মতো এই ক্ষেত্র সিংহাসন যোগটাকেও কিন্তু সঠিকভাবে ফলাদেশ বা প্রেডিকশন করতে পারবেন না। তো সুতরাং আসুন এই ক্ষেত্র সিংহাসন যোগ নিয়ে আমরা একটা আলোচনা করি বা এর বিশ্লেষণ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে ক্ষেত্র সিংহাসন যোগে দুটো শব্দ রয়েছে, এক ক্ষেত্র আর একটা সিংহাসন। আচ্ছা, ক্ষেত্র বলতে এখানে কি বোঝাচ্ছে? যেভাবে আমরা ক্ষেত্র বলতে যদি ইংলিশে দেখি, সেটাকে ফিল্ড বলা হয়। এখন ফিল্ড বলতে কি, মডার্ন ডে অনুসারে বা এখনকার দিনে অনুসারে সেক্টর, অর্থাৎ কোনো ব্যক্তি কোন সেক্টরে রয়েছে, কোন সেক্টরে কাজ করছে। অর্থাৎ কেউ মিডিয়া সেক্টরে রয়েছে, কেউ আপনার জার্নালিজমে রয়েছে, বা কেউ স্পোর্টসে রয়েছে, কেউ সিঙ্গিং সেক্টরে রয়েছে, কেউ বিজনেস সেক্টরে রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যে সেক্টরে কাজ করে, সেই সেক্টরটাকে ফিল্ড বা এই জ্যোতিষের ভাষা ক্ষেত্র বলা হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগের বিচারের ক্ষেত্রে জাতক বা জাতিকার প্রফেশনাল বিষয়টাকে মেনলি নির্দেশ করা হচ্ছে। প্রফেশনাল বা কাজবাজের যে জায়গাটা, সেই জায়গাটা সম্পর্কিত এই যোগ। কারণ ক্ষেত্র বলতে বোঝায় কোনো একটা সেক্টর। সিংহাসন মানে কি? সিংহাসন মানে হচ্ছে এখানে কোনো অবস্থার টপ পজিশন। সিংহাসন মানে আমরা বলি সিংহাসনের রাজা যারা বস্তু আগেকার দিন। তো সিংহাসন এখানে একটা প্রতীক বা সিম্বলিক অর্থে ব্যবহার হয়। তো সিংহাসন বলতে বোঝাচ্ছে টপ পজিশন। তো সেক্ষেত্রে ক্ষেত্র এবং সিংহাসন দুটোকে যদি আমরা একসাথে মিলাই, তাহলে কি বোঝা যাচ্ছে? জাতক বা জাতিকা যে ফিল্ডে বা যে সেক্টরে কাজ করে, সেই সেক্টরে টপ পজিশনে যাবেন বা অবস্থান করবেন। অর্থাৎ যে গান করে সে টপ সিঙ্গার হবে, যে স্পোর্টসে বা খেলাধুলার মধ্যে রয়েছে টপ প্লেয়ার হবে, যে বিজনেস সেক্টরে রয়েছে সে টপ বিজনেসম্যান হবে। বিষয়টা এরকমভাবে আপনাকে জাজ করতে হবে। ক্ষেত্র সিংহাসন যোগ যদি কারোর রাশিচক্রে থাকে, তার মানে যে সব সেক্টরে সব জায়গায় যে রাজার মতো বিচার করবে তা না। ক্ষেত্র শব্দটা হচ্ছে কোন একটা স্পেসিফিক সেক্টর, আর সিংহাসন হচ্ছে টপ মোস্ট পজিশন। অর্থাৎ জাতক বা জাতিকা যে সেক্টরে কাজ করবেন বা যে সেক্টরে থাকবেন, সেই সেক্টরে সে টপ মোস্ট পজিশনে থাকবে। তো ক্ষেত্র সিংহাসন যোগের লিটল মিনিংটা হচ্ছে এটা। তো সুতরাং এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ জাতকের প্রফেশনাল কেরিয়ার বা কাজবাজ বা আর্থিক উন্নতি বা ইনকাম বা পোস্ট, এইসব ব্যাপারে ফলটা দেয়। অন্য কোনো ব্যাপারে কিন্তু ক্ষেত্র সিংহাসন যোগের ফল হয় না। তো সুতরাং এখানে জাতক কতটা উন্নতি করবেন পার্থিব জগতে, কাজবাজের জগতে, সেটা ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু দশমপতি কেন্দ্র বা কোণে অবস্থান করলেই ক্ষেত্র সিংহাসন যুক্ত হয়, কিন্তু ডিটেইলস সেই ক্ষেত্র সিংহাসন যোগ আপনাকে কতটা রেজাল্ট দেবে, কতটা শুভ ফল দেবে, সেটা ডিপেন্ড করে আরো অনেক কিছুর উপরে। কি কি উপরে? প্রথমত দশমপতি কেন্দ্র এবং কোনো অবস্থান করে দেখতে হবে দশমপতির সাথে অন্য কোনো গ্রহরা বসে আছে কিনা, বা অন্য কোনো গ্রহরা দৃষ্টি দিচ্ছে কিনা দশমপতিকে, বা অন্য কোনো গ্রহের সাথে দশমপতি ক্ষেত্র বিনিময় করেছে কিনা। কারণ এই সকল গ্রহরা যারা দশমপতিকে কেন্দ্র বা কোনো অবস্থানে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করছে, তাদের রেজাল্টের উপর কিন্তু ক্ষেত্র সিংহাসন যোগের শুভত্ব কতটা হবে বা কতটা কম হবে বা কতটা বেশি হবে, সেটা নির্ভর করে। এখন যদি দেখা যায় যে দশমপতি ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে কেন্দ্র বা কোণে থেকে, কিন্তু তার সাথে লগ্ন সাপেক্ষে একাধিক অশুভ গ্রহ দশমপতির সাথে বসে আছে বা দশমপতিকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি জাস্ট উপর উপর ক্ষেত্র সিংহাসন যোগ দেখেই যদি বলে দেন সে জাতক অনেক উন্নতি করবে, সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশন ভুল হবে। কারণ দশমপতি তো এখানে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে, কিন্তু তার সাথে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহরা দশমপতিকে দৃষ্টি দিয়ে বা দশমপতির সাথে বসে থেকে
বা দশমপতির সাথে ক্ষেত্র বিনিময় করে সেই দশমপতির যে শুভত্বটা অনেকটা কিন্তু কমিয়ে দেবে। ফলে যতটা তার শুভ ফল পাওয়ার কথা, অর্থাৎ যতটা যে সেক্টরে রয়েছে সেই সেক্টরে যতটা টপ মোস্ট পজিশন তার যাওয়ার কথা, ক্ষেত্র সিংহাসন যোগ থাকলেও সে ততটা টপ মোস্ট পজিশন যেতে পারবে না, কারণ লগ্ন সাপেক্ষ অশুভ গ্রহরা দশমপতির যে শুভত্বটা কমিয়ে দিচ্ছে। সুতরাং এটাও কিন্তু আপনাকে জাজমেন্টের মধ্যে আনতে হবে। সুতরাং শুধু দশমপতি কেন্দ্র বা কোনো থেকে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে, ব্যাস হয়ে গেল, চোখগুলো পেনশন করে দেবেন, জাতক জাতিকা অনেক হাই জায়গায় যাবে, যে সেক্টরে থাকবে সেটা কিন্তু না। এছাড়া একটা বিষয় আছে, যেটা হলো এখানে বলা হচ্ছে যে দশমপতি কেন্দ্র বা কোণে থাকলে সেটা ক্ষেত্র সিংহাসন যোগ হয়। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা হলো, কেন্দ্র হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম দশম এবং কোণ হচ্ছে লগ্ন পঞ্চম নবম, অর্থাৎ কেন্দ্র এবং কোণের মধ্যে লগ্ন ভাবটা কমন। এখানে জ্যোতিষে একটা কথা বলা হয়েছে, কেন্দ্র ভাব কোন ভাব দুটোই শুভ, কিন্তু তুলনামূলক ভাবে কেন্দ্র ভাবগুলোর তুলনা কোন ভাবগুলো বেশি শুভ। আবার বলছি, জ্যোতিষে একটা কথা বলা হচ্ছে, কেন্দ্র এবং কোন দুটোই শুভ ভাব, কিন্তু তুলনামূলক যদি কম্পেয়ার করা হয় তুলনামূলক ভাবে কেন্দ্র ভাবের তুলনা কোন ভাবগুলো আরো বেশি শুভ। সুতরাং বোঝাই যাচ্ছে, যদি ক্ষেত্র সিংহাসন যোগ কেন্দ্র ভাবগুলোতে না হয় কোন ভাবগুলোতে হয়, তাহলে সব থেকে বেশি শুভ। কেন্দ্র ভাবগুলোতে হলেও শুভ হবে, কিন্তু কেন্দ্র ভাবের তুলনা কোন ভাবে বেশি শুভ। আচ্ছা, কেন্দ্রগুলোর মধ্যে লগ্ন থেকে চতুর্থ বলবান, চতুর্থ থেকে সপ্তম বলবান, সপ্তম থেকে দশম বলবান। তো সুতরাং বুঝতে পারছেন, ক্ষেত্র সিংহাসন যোগের ক্ষেত্রে যদি ক্ষেত্র সিংহাসন যোগটা কেন্দ্রগুলোর মধ্যে লগ্ন যদি হয়, সেটা যতটা বলবান হবে তার থেকে চতুর্থ ভাবে যদি ক্ষেত্র সিংহাসন যোগটা তৈরি হয়, তাহলে সেটা লগ্ন ভাবের তুলনায় আর একটু বেশি বলবান বা শুভ হবে। আচ্ছা, যদি সপ্তম ভাবে তৈরি হয়, তাহলে চতুর্থ ভাবের তুলনায় আর একটু শুভ বা বলবান হবে। আর যদি দশম ভাবে ক্ষেত্র সিংহাসন যোগটা তৈরি হয়, তাহলে সেটা সব থেকে বেশি বলবান হবে, যদি কেন্দ্রগুলোর মধ্যে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হয়। আর যদি কোন ভাবে যদি ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হয়, তাহলে বলা হয়েছে লগ্নের তুলনায় পঞ্চম কোণ শক্তিশালী, আর পঞ্চমের থেকে নবম অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী। তো সুতরাং ক্ষেত্র সিংহাসন যোগ লগ্ন ভাবে ছেড়ে দিয়ে পঞ্চম ভাবে যদি হয়, তাহলে পঞ্চম ভাবে যতটা শক্তিশালী বা বলবান হবে, পঞ্চম ভাবের তুলনায় নবম ভাবে হলে সব থেকে বেশি বলবান হবে বা হাইয়েস্ট হবে। এবার যেহেতু কেন্দ্র এবং কোণগুলোর মধ্যে কোন ভাব সব থেকে বেশি বলবান বা শুভ বলা হয়েছে এবং কোন ভাবের মধ্যে হাইয়েস্ট ভাব হচ্ছে নবম ভাব, সুতরাং নবম ভাবে ক্ষেত্র সিংহাসন যোগ হলে সব থেকে বেশি শুভত্ব পাবে বা বলবান হবে। আর যদি আপনি কেন্দ্রগুলোর মধ্যে দেখেন, তার দশম ভাবে হলে সব থেকে বেশি বলবান বা শুভ হবে। এইভাবে তুলনামূলক ভাবে কিন্তু ক্ষেত্র সিংহাসন যোগের শুভত্ব বা বলবত্তা বিচার করতে হবে। কেন্দ্র কোণ দুটো ভাবেই ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হয় এবং দুটোভাবে শুভ, কিন্তু তুলনামূলক ভাবে যখন কম্পেয়ার করবেন তখন কেন্দ্র তুলনা কোন ভাবগুলো বেশি শুভ। সুতরাং এটাও একটা বিচারের মধ্যে আনতে হবে। তো সুতরাং বুঝতেই পারছেন, একাধিক জাতকের মধ্যে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হলেও কোনো জাতক একটা সেক্টরে টপ মোস্ট পজিশনে যায়, আর একটা জাতক সেই সেক্টরে টপ মোস্ট পজিশন না গিয়ে তার থেকে কিছুটা নিচে থাকে। কেন থাকে, এই তুলনামূলক ভাবে এই বিচারগুলো করলে বোঝা যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ক্ষেত্র সিংহাসন যোগের কিন্তু অনেক ভ্যারিয়েশন বা অনেক বৈচিত্র্য রয়েছে। এছাড়া একটা বিষয় দেখতে হবে, যেটা প্রায়শই অনেকে দেখে না, সেটা হচ্ছে নবাংশ অবস্থা বা নবাংশ পজিশন। কারণ নবাংশ পজিশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নবাংশ চার্টটা। কারণ নবাংশ চার্ট মানে হচ্ছে নাইন্থ হারমোনিক অর্থাৎ নবম ভাব। এবার আমরা জানি নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান বা দৈব স্থান, ঠিক আছে? তো সেক্ষেত্রে নবাংশে গ্রহদের অবস্থান কিন্তু সেই গ্রহটাকে দৈব বা গ্রহটার উপর কতটা দৈবের আশীর্বাদ বা ব্লেসিং বা শুভত্ব কতটা রয়েছে সেটা নির্ভর করে। সেই ক্ষেত্রে দশমপতি যদি ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করে, অর্থাৎ কেন্দ্র কোণে লগ্ন সাপেক্ষে মূল চার্টের লগ্ন সাপেক্ষে কেন্দ্র কোণে বসে থেকে যদি নবাংশ পজিশন নবাংশ রাশিতে বা নবাংশ চার্টে এমন ভাবে থাকে যেটা মূল চার্টের লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোন ভাব, তাহলে কিন্তু সেই ক্ষেত্র সিংহাসন যোগের যে শুভত্বের পরিমাণ আরো বেড়ে যায়। আবারও বলছি, মূল চার্টে দশমপতি কেন্দ্র বা কোণের থেকে যদি নবাংশ চার্টে এমন কোনো ভাবে থাকে যেটা মূল চার্টের লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোন ভাব। আবারও বলুন, আপনারা ভালো করে বুঝুন, আপনি দশমপতি নবাংশ অবস্থানটা নেবেন, অর্থাৎ দশমপতি নবাংশে কোথায় বসে আছে সেটা দেখবেন। সেই যেখানে বসে আছে যে ভাবটা, সেই ভাবটা মূল চার্টের লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোন কিনা, কোন ভাব কিনা। এখানে কিন্তু নবাংশ চার্টের লগ্নের কথা বলা হচ্ছে না, দশমপতি নবাংশ চার্টে যেখানে বসে আছে সেই ভাবটা মূল চার্ট বা D1 বা রাশি চার্টের লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণে
পড়ছে কিনা সেটা দেখতে হবে। যদি তাই হয় তাহলে কিন্তু শুভত্বের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ক্ষেত্র সিংহাসন যোগের ফলটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আর যদি মূল চার্টে লগ্ন সাপেক্ষে দশমপতি নবাংশ চার্টে দুস্থানগুলোতে বসে থাকে অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্র সিংহাসন যোগের ফল যে শুভত্বটা কিছুটা কিন্তু কমে যাবে। এই যে ভ্যারিয়েশনটা, এই যে কম বেশি হওয়াটা, সেই অনুযায়ী ডিপেন্ড করবে কিন্তু জাতক বা জাতিকা তার যে ফিল্ড সে সেক্টর, সে সেক্টর কতটা উপরে যাবে বা কোথায় থাকবে। কারণ দুটো নেটিভ বা জাতক বা জাতিকা চার্টে আপনি ক্ষেত্র সিংহাসন যোগ দেখলেন, কিন্তু দেখা গেল একজন জাতক জাতিকা সেই যে ফিল্ড আছে সেগুলো টপ মোস্ট পজিশনে পৌঁছালো, আর একজন জাতিকা ক্ষেত্র সিংহাসন যোগ থাকা সত্ত্বেও ততটা টপ মোস্ট পজিশনে পৌঁছালো না। এটা আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন। কেন এটা হয়? কারণটা হচ্ছে ওই যে নবাংশগত অবস্থান, দশমপতি, সেক্ষেত্রে দেখা যাবে যে টপ মোস্ট পজিশনে পৌঁছাবে নবাংশ চার্টে যে সে যেভাবে অবস্থান করবে সেটা মূল চার্টের বা D1 চার্টের লগ্ন সাপেক্ষে দেখবেন কেন্দ্র বা কোণে রয়েছে। আর যে টপ মোস্ট পজিশনে পৌঁছাতে পারবে না সে দেখবেন নবাংশ চার্টে যে ভাবে রয়েছে সেটা মূল চার্টের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে পড়েছে। এর সাথে দশমপতি যদি নবাংশে বর্গোত্তম হয় বা পুষ্কর নবাংশে থাকে তাহলে তো সোনার সহায়তা, তাহলে সেই ক্ষেত্র সিংহাসন যোগের শুভত্বের পরিমাণ অনেক বৃদ্ধি পায় এবং সেই ফলটা জাতক বা জাতিকাকে অনেক দূর বা অনেক উপরে নিয়ে যায়। সুতরাং নবাংশ চার্টে বর্গোত্তম হয়েছে কিনা বা পুষ্কর নবাংশ সেই দশমপতি পেয়েছে কিনা সেটাও দেখা অবশ্যই কর্তব্য। এছাড়া একটা জিনিস বুঝতে হবে, যেহেতু এটা খুব শুভ যোগের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে দশমপতি ছাড়াও আপনাকে পঞ্চম এবং নবম ভাবে বলবত্তাটাও দেখতে হবে, লগ্ন অবশ্যই লগ্নের বলবত্তাও দেখতে হবে। কারণ কোনো চার্টে যে কোনো শুভ যোগ কতটা শুভ হবে বা কতটা ফলদায়ী হবে সেটা নির্ভর করে কিন্তু সেই চার্টে লগ্ন, পঞ্চম এবং নবম ভাব কতটা বলবান তার উপর। কারণ লগ্ন, পঞ্চম, নবম ভাব হচ্ছে যে কোনো চার্টে দৈবের স্থান বা নিয়তি স্থান বা যাকে আমরা বলি ভাগ্য বা ঈশ্বরের আশীর্বাদ। তো সুতরাং শুধু দশমপতি অবস্থান দেখলেই হবে না ক্ষেত্র সিংহাসন যোগে, তার সাথে দেখতে হবে লগ্ন, পঞ্চম, নবম ভাবের যে বলবত্তা সেটা কতটা আছে। যদি দশমপতি ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করে লগ্ন, পঞ্চম, নবম ভাব যদি স্ট্রং থাকে বা বলবান হয় তাহলে একদম ডেফিনেটলি সে ক্ষেত্র সিংহাসন যোগের ফল কিন্তু অনেক বেশি হবে এবং তার শুভত্বের মাত্রা কিন্তু অনেকটা বেশি হবে। তো বোঝাই যাচ্ছে যে কোনো যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ বলে না, যে কোনো যোগ বিচারের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস দেখতে হয়। শুধু যে কোনো একটা যোগ দেখে চোখ বন্ধ করে আপনি প্রেডিকশন করে দেবেন কিন্তু সব ক্ষেত্রে প্রেডিকশন মিলবে না। এবং আপনার হয়তো বাস্তবেও দেখে যে অনেক শুভ যোগ কোনো একটা জাতকের চার্টে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সেই যোগে কোনো শুভ ফল পায়নি বা জাতক সেই লেভেলে জীবনে উন্নতি করতে পারেনি বা উঠতে পারেনি উপরে। এরা অনেককেই অবাক করে। তার পেছনে কারণটা হচ্ছে এই যে কারণগুলো আমি বিশ্লেষণ করলাম সেইগুলো, মানে নবাংশও দেখতে হবে প্লাস আদার্স যে ভাবগুলো, বিশেষ করে লগ্ন, পঞ্চম, নবম ভাব তাদেরও বলবত্তা দেখতে হবে। তো সুতরাং এই যে আমি আগেও বলেছি যে প্রেডিকশনটা যেটা রান্না করার মতো ব্যাপার, রান্নায় যখন নুন, ঝাল, তেল, মিষ্টি, টকের কোনো টেস্ট আলাদা করে বোঝা যায় না, সব মিশিয়ে একটা টেস্ট তৈরি হয়, ঠিক জ্যোতিষের প্রেডিকশনটাও সেরকম। কোনো আলাদা স্পেসিফিক যোগ কেউ শুধু প্রেডিকশন করে কিন্তু রেজাল্ট বেরোনো যাবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রেডিকশন ভুল হবে। টোটাল চার্টটাকে দেখতে হবে, অনেক সহকারী ভাব থাকে, শুধু একটা স্পেসিফিক যোগকে ধরে ধরে বিচার করে প্রেডিকশন করলে সেই প্রেডিকশন মিলবে না। কারণ প্রতিটা যোগেরই অনেক অন্তর্নিহিত মানে থাকে, সেই মানেগুলো আপনাকে বুঝতে হলে টোটাল চার্টটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আশা করি আপনাদের এই ক্ষেত্র সিংহাসন যোগে বা ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আবারও বলছি, আপনাদের যে বিষয় ভালো লাগে বা জানতে ইচ্ছা করে জ্যোতিষ, হস্তকরতল বা বাস্তুর উপরে, সেই বিষয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জানতে চাওয়ার বিষয় নিয়ে ভিডিও করার। নমস্কার।